ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো এলআরএনআর ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর ভাষা চর্চা গ্রন্থের অন্তর্ভুক্ত দ্বিতীয় অধ্যায়টি। দ্বিতীয় অধ্যায়টির নাম কি না ধ্বনি পরিবর্তন। তো এই ধ্বনি পরিবর্তন বিষয়টা কি এবং এর শ্রেণীবিভাগ, উদাহরণ, এই বিষয়গুলোই আমাদের আজকের আলোচ্য। তো ধ্বনি পরিবর্তন বোঝাতে গেলে প্রথমে দেখো আমরা কিছু উদাহরণ দিয়েছি এখানে। স্কুল স্কুল, গ্লাস গেলাস, বিলেতি বিলিতি, রিক্সা রিস্কা, পদ্ম পদ্ম, জানালা জানলা। অর্থাৎ এই উদাহরণগুলো আমরা কয়েকটা উদাহরণ তুলে বোঝাতে চাইছি যে দুরকম উচ্চারণে কিন্তু চলে। অর্থাৎ অনেকে এই বাঁ দিকের উচ্চারণগুলোও করে, আবার অনেকে ডান দিকের উচ্চারণগুলোও করে। তফাৎটা কি না বাঁ দিকের উচ্চারণগুলো হচ্ছে শুদ্ধ উচ্চারণ বা এর যে শব্দগুলির যথার্থ উচ্চারণ, আর ডান দিকেরগুলো হচ্ছে একটু বিকৃত উচ্চারণ, অর্থাৎ কোনো না কোনো ধ্বনি একটু পাল্টে গেছে। সেই ধ্বনির যে উচ্চারণেতে পাল্টে গেছে এটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। আমরা যদি একটু অন্য ধরনের উদাহরণ দিয়ে বোঝাই, ধরো আমাদের স্কুলেতে যে সাইকেলগুলোকে দেওয়া হয়, প্রথমেতে নতুন একবারে আসে, ঝকঝক করছে, কিন্তু এই নতুন সাইকেলটা দীর্ঘদিন চাপতে চাপতে কিন্তু আর একই রকম থাকে না। অনেক পার্টস তার ভেঙে যায়, আবার অনেক পার্টস আমাদের বদলাতে হয়, আবার অনেক সময় নতুন কিছু পার্টস যোগ করতেও হয়। অর্থাৎ যেটা দীর্ঘদিন ধরে আমি ব্যবহার করছি সেটা তার প্রথম অবস্থার রূপটা কিন্তু বজায় থাকতে পারে না গো। এমনকি সাইকেলের সেই রঙটাও হয়তো অনেক জায়গাতেই চটে যায় বা আঁচড় কেটে যায়। একইভাবে যদি আমাদের বাড়িতে কোনো রকমভাবে কোনো নতুন একটা গাড়ি নিয়ে আসা হয়, সেই নতুন গাড়িটি যখন আনা হয় তার সব কিছু যে রূপটা, সেটা মোটামুটিভাবে যদি আমি 5 বছর পরেও যাই, আমি যতই যত্ন নিই না কেন কোনো না কোনো পরিবর্তন হবেই। আগের মতন রঙটা আর থাকবে না, হয়তো কোনো পার্টস আর পাওয়া যায়নি বলে অন্য কোনো পার্টস লাগানো হয়েছে, হয়তো টায়ারগুলো ক্ষয়ে গিয়েছিল, নতুন টায়ার আমি বদলেছি। অর্থাৎ যেটা বলতে চাইছি যে কোনো বস্তু যদি যখন দীর্ঘদিন ধরে ব্যবহার হবে তখন তার পূর্বরূপ আর বজায় থাকে না। আমাদের এই মানুষের চেহারাটাকেও যদি খেয়াল করো, আমাদের ছোটোবেলাকার রূপ আর যুবক বয়সের রূপ আর বৃদ্ধ বয়সের রূপ কোনো রকম কোনো মিল থাকে না গো। আমাদের যদি কোনো বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে যদি তার ছোটোবেলাকার ছবি দেখানো হয়, সত্যি তার সঙ্গে তার ছোটোবেলাকার ছবির কোনো মিলই পাওয়া যায় না। অর্থাৎ সব কিছুরই পরিবর্তন ঘটে, কোনো বস্তুই তার পূর্বরূপ নিয়ে এক অবস্থায় থাকতে পারে না। বিশেষত এই পরিবর্তনটা আরও বেশি হয় যেখানে কোনো বস্তুকে একজন ব্যবহার না করে একাধিকজন ব্যবহার করে। আমরা যদি আমাদের স্কুলটাকে একটুখানি নজর দিই, প্রত্যেকেরই যে স্কুল আছে এবং স্কুলের যে ক্লাসরুমগুলো আছে, ধরা যাক যে তোমাদের স্কুলেতে যখন যাচ্ছ স্কুলটাতে হয়তো নতুন তৈরি হয়েছে কিংবা নতুন সব রং করা হয়েছে, সব কিছুই নতুন তোমাদের ক্লাসে। বেঞ্চ, চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, পাখা, লাইট, এমনকি ঘরের রং সব কিছুই নতুন। কিন্তু এই নতুন ক্লাসরুমটা বেশি নয়, খুব জোর 2 বছর পর দেখবে আর আগের অবস্থাতে নেই। দেওয়ালেতে বিভিন্ন ময়লা ধরেছে, বিভিন্ন রং চটে গেছে, হয়তো অনেকে কালি দিয়ে নোংরা করে দিয়েছে, বোর্ডটা আর আগের মতন নেই গো, সেখানেতে একটু ঝাপসা ফ্যাকাসে হয়ে গেছে, আর বেঞ্চগুলো তো অবস্থা আরও খারাপ। অর্থাৎ যেটা আমরা এককভাবে ব্যবহার করি বা একা ব্যবহার করি সেটাই যদি পাল্টে যায়, যেমন আমাদের মোবাইল ফোন, আমাদের সাইকেল, আমাদের গাড়ি, এগুলো তো আমরা একা ব্যবহার করছি। তো একা ব্যবহার করেই যদি এটা পাল্টে যায়, তাহলে যখন সবাই মিলে কোনো একটা জিনিসকে ব্যবহার করে সেটা অবশ্যই আর আগের রূপেতে থাকে না গো, অনিবার্যভাবে তার পরিবর্তন আসে। তেমনি ভাষা, মানুষের ভাষাও হচ্ছে এমন একটা বস্তু যা সবাই মিলে ব্যবহার করে। এক একটা ভাষা গোষ্ঠী এক একটা ভাষা ব্যবহার করে, আর সবাই মিলে যখন ব্যবহার করা হয় তখন খুব স্বাভাবিকভাবে ভাষারও পরিবর্তন ঘটে
এবং ঠিক এমনি দৈনন্দিন জীবনে যেমন বস্তুর পরিবর্তন ঘটে, ভাষারও তাই। দৈনন্দিন জীবনে যেটা একা ব্যবহার করা হয় সেটার পরিবর্তন হয় একটু দীর্ঘ সময় পর, কিন্তু দৈনন্দিন জীবনে যে বস্তু বা যে জায়গাটা সবাই মিলে ব্যবহার করা হচ্ছে সেটা খুব দ্রুত পরিবর্তন ঘটে যায়, যেহেতু সেখানে অনেকজন পরিবর্তনে অংশগ্রহণ করে। ভাষাও যেহেতু একাধিক মানুষ ব্যবহার করে, অর্থাৎ একটা ভাষা কোনো একটা ভাষা গোষ্ঠীর মধ্য দিয়ে যখন ব্যবহার হয় তখন ওই ভাষা গোষ্ঠীর মধ্যে একাধিক মানুষ রয়েছে, সুতরাং ভাষার পরিবর্তন আরও দ্রুত ঘটে। এই যে ভাষার পরিবর্তন ঘটে, কিন্তু পরিবর্তনটা ঠিক কোথায় ঘটে? পরিবর্তনটা ঘটে তার দুটো দিক থেকে। এক তার অর্থগত দিক থেকে পরিবর্তন, আর একটা হচ্ছে তার আকারগত দিক থেকে পরিবর্তন। ভাষার অর্থগত দিক থেকে পরিবর্তন আর আকারগত পরিবর্তন, এই আকারগত পরিবর্তনটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। অর্থাৎ কোনো একটা ভাষার ধ্বনিগুলি ওই ভাষাভাষীর মানুষের মুখে উচ্চারিত হতে হতে অনেক সময়তে পাল্টে যায়। এই পাল্টে যাওয়াটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। কেমনভাবে পাল্টে যায় এই উদাহরণগুলোকে একটু বিশ্লেষণ করলেই দেখা যাবে। ধরো স্কুল, এই শব্দটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি কিভাবে হবে? দন্তস্ব যুক্ত ক যুক্ত হস্য যুক্ত ল। এই স্কুল শব্দটাকে অনেকেরই মুখে উচ্চারণ হয় কি স্কুল, অর্থাৎ স্কুলও বলি স্কুলও বলি। যারা স্কুল বলে তারা ঠিক কি বলে? হস্যই যুক্ত দন্তস্ব যুক্ত ক যুক্ত হস্য যুক্ত ল যুক্ত অ। অর্থাৎ দেখো, যারা স্কুল বলছে তারা যথার্থ উচ্চারণ করছে, কিন্তু যারা স্কুল বলছে তারা কিন্তু একটা অতিরিক্ত হস্যই নিয়ে চলে এলো, অর্থাৎ একটা নতুন ধ্বনি এলো। যারা একটু অশুদ্ধভাবে উচ্চারণ করছে তাদের ভাষার মধ্যে একটা নতুন হস্যই বা একটা নতুন ধ্বনি চলে এলো। একইভাবে অনেকেই বলে গ্লাস, আবার অনেকেই বলে গেলাস। যারা গেলাস বলে তারা দেখো গ আর লয়ের মাঝখানেতে একটা একার নিয়ে চলে এসেছে। এখানে যারা গ্লাস বলছে সেখানে গ আর লয়ের মাঝখানেতে কোনো স্বরবর্ণ নেই, কিন্তু যাদের বিকৃত উচ্চারণেতে গেলাস হয়ে যাচ্ছে সেখানেতে একটা নতুন ধ্বনি এসেছে। আবার তারপরে তৃতীয় উদাহরণতে দেখো, বিলেতি থেকে বিলিতি। বিলেতি, এখানে দেখো লয়ের সঙ্গে একার ছিল, এখানে দেখো লয়ের সঙ্গে হস্যই হয়ে গেছে, অর্থাৎ ল যুক্ত এ আর এখানেতে ল যুক্ত হস্যই, অর্থাৎ এটা হস্যই হয়ে গেছে। মানে কি এখানে একটা ধ্বনিটা পাল্টে গেছে বা পরিবর্তন ঘটেছে। তারপরেতে রিক্সা আর রিস্কা। যারা রিক্সা বলছে তারা প্রথমে ক বলছে, তারপর তারবস্য বলছে, আর যারা উচ্চারণ বিকৃত করে রিস্কা বলছে তাদের উচ্চারণে আগে তারবস্য তারপরে ক হয়ে গেছে। অর্থাৎ এখানেতে দুটো ধ্বনি পরস্পরের সঙ্গে স্থান পরিবর্তন ঘটেছে, আগেরটা পরে পরেরটা আগে হয়ে গেছে। আবার এই উচ্চারণ এটা মূলত সবাইকার ক্ষেত্রেই ঘটে। সবাই আমরা মোটামুটিভাবে পদ্মই বলি, কিন্তু আসল উচ্চারণটা কিন্তু লিখি প দয়ে ময়ে পদ্ম, উচ্চারণটা হওয়ার কথা পদ্ম, কিন্তু আমরা কি পদ্ম বলি? কথাটা বলি না গো, বলি পদ্ম। অর্থাৎ ছিল দেখো দয়ে দ যুক্ত ম আর হয়ে গেছে দ যুক্ত দ, আমাদের উচ্চারণতে হয়ে গেছে দ যুক্ত দ, অর্থাৎ এখানে এই যে মটা দ হয়ে গেছে, মানে এখানেও ধ্বনিটা পাল্টে গেছে, ম দ হয়ে গেছে। আবার শেষ উদাহরণে দেখো জানালা থেকে জানলা। জানালা যখন বলা হয় তখন দন্তনের সঙ্গে আ উচ্চারণটা করা হয়, কিন্তু যখন আমরা জানলা বলি তখন দন্তন্য থেকে আটাকে বাদ দিয়ে দিচ্ছি বা লুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই উদাহরণগুলো থেকে একটা কথা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কখনো কখনো উচ্চারণের ক্ষেত্রে ধ্বনি আসছে, কখনো বা একটা ধ্বনি আরেকটা ধ্বনিতে পাল্টে যাচ্ছে, কখনো বা দুটো ধ্বনির মধ্যে স্থান পরিবর্তন ঘটছে, কখনো বা শব্দের মধ্য থেকে কোনো ধ্বনি বাদ চলে যাচ্ছে। অর্থাৎ আসছে, বাদ যাচ্ছে, রূপান্তর ঘটছে এবং স্থান পরিবর্তন ঘটছে। মোটামুটি এই চারটে ভাবেই ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে অনেকে স্কুল বলে, অনেকে স্কুল বলে, অনেকে গ্লাস বলে, অনেকে গ্লাস বলে, কিন্তু এই যে অনেকে বলতে কারা?
এই অনেকে বলতে কারা, এটার কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই। আমরা হয়তো আপাতভাবে বলে দিতে পারি যারা অল্প শিক্ষিত বা অশিক্ষিত বা যাদের কোনো রকম বাকযন্ত্রের ত্রুটি রয়েছে তাদেরই এরকম উচ্চারণ বিকৃতি ঘটে যায়, কিন্তু কোন কারণটা কার ক্ষেত্রে প্রযোজ্য সেটা বলা মুশকিল। মোট কথা, আমাদের একটা বাংলা ভাষা গোষ্ঠীর মধ্যে এরকম দুরকম উচ্চারণই চলে, একটা শুদ্ধ উচ্চারণ, একটা অশুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণটাতে ধ্বনিগুলি ঠিকঠাকভাবেই বজায় থাকে, অশুদ্ধ উচ্চারণটাতে দেখা যায় কখনো ধ্বনি, নতুন ধ্বনি চলে আসে, কখনো বা কোনো ধ্বনি বাদ চলে যায়, কখনো বা একটা ধ্বনি আরেকটা ধ্বনিতে পাল্টে যায়, কখনো বা দুটো ধ্বনি স্থান পরিবর্তন ঘটে। এইটাকেই বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই যে পাল্টে যাওয়া, তাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। এবং এই পাল্টে যাওয়াটা খুব দ্রুত ঘটেছে এবং বলা হলে একদিনে নয়, বহু মানুষের উচ্চারণে বহু বছর ধরে এই প্রবণতাটা হয়েছে এবং এরপরেতেও হতে থাকবে। অর্থাৎ ভাষার ধর্মই হলো পরিবর্তন। এমন নয় যে ভাষা আজকে 2025-এ এসে যে পরিবর্তনটা হয়ে গেছে সেখানেই থেমে গেছে, তার কোনো মানে নেই, এরপরেতেও পাল্টাতে থাকবে। আজকের যে ধ্বনিটা যথার্থভাবে উচ্চারণ হচ্ছে, কোনো একটা শব্দ যেভাবে উচ্চারণ করছি, হয়তো হতে পারে ভবিষ্যতে সেটাকে অন্য ধরনের উচ্চারণ করব। অর্থাৎ ভাষার কোনো কিন্তু স্থিরতা নেই। 2025-এ এসে যেই শব্দটাকে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করছি, সেইটাকে পরবর্তীকালে আরও 50 বছর পর পিছিয়ে গিয়ে বা এগিয়ে গিয়ে আমরা যে ঠিক শুদ্ধভাবেই উচ্চারণ করব তার কোনো নিশ্চয়তা আমরা কিন্তু দিতে পারি না। যেহেতু ভাষার বৈশিষ্ট্যই হচ্ছে একটা পরিবর্তন ধর্মিতা, আর এই পরিবর্তন যখন শব্দগুলোর, ভাষার অন্তর্গত শব্দগুলোর ধ্বনি বা বাইরের রূপেতে হয়, তখন সেই বহিরঙ্গ পরিবর্তনটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। এবার প্রশ্ন হতে পারে কেন এমন ঘটে, অর্থাৎ এই ধ্বনি পরিবর্তনের কারণটা কি? ধ্বনি পরিবর্তনের একাধিক কারণ রয়েছে, সেগুলো আমরা বড় হয়েতে আরও উঁচু ক্লাসে যখন উঠব তখন পড়ব। আপাতত আমাদের এখানে 4টি গুরুত্বপূর্ণ কারণকে আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে জিভের আরাম প্রবণতা। তোমরা এই যে কথা বলছো, একটুখানি খেয়াল করে যদি দেখো যে কথা বলার সময়তে আমাদের জিভটা কন্টিনিউ নড়ে যাচ্ছে, একটানা নড়ে যাচ্ছে। অর্থাৎ আমার হাতগুলো যদি বেঁধে দেওয়া হয়, পাগুলো যদি বেঁধে দেওয়া হয়, চোখটাতে যদি কাপড় বেঁধে দেওয়া হয়, কানেতে যদি দুটো তুলো গুঁজে দেওয়া হয়, তাহলেও আমি কথা বলতে পারবো, শুধু যদি মুখটা খোলা থাকে। অর্থাৎ কেন না, আমাদের এই যে যাবতীয় কথা বলছি, আমরা যাবতীয় কথা বলছি কিন্তু মুখের সাহায্যে। আবার মুখের মধ্যে খেয়াল করে যদি দেখো অনেক কিছুই আছে, দাঁত আছে, মাড়ি আছে, হ্যাঁ অনেক কিছুই আছে, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও মুখের মধ্যে জিভটাই কিন্তু বেশি করে নড়াচড়া করছে। এবং জিভের পরেতেই আর যেটা নড়াচড়া করছে, এই যে মুখের এই নিচের পোর্শনটা, ওপরের পোর্শনটা কিন্তু পুরো স্থির, নিচের এই জায়গাটা কিন্তু ওঠানামা করছে। অর্থাৎ এই যে মুখের সাহায্যে আমরা কথা বলছি, তাই মুখকে বলা হচ্ছে বাকযন্ত্র। যদিও মুখের সব কিছুই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়, মুখের অন্তর্গত চোখটা আমাদের বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়, কানটা বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়, মুখমণ্ডলের ভেতরেতে যেগুলো আছে মোটামুটিভাবে সেগুলোকেই বাকযন্ত্র বলা হয়। এই বাকযন্ত্রগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় বা সবচেয়ে চঞ্চল বাকযন্ত্র হচ্ছে জীব। এই জীবকে কথা বলার সময় সব সময়তে ওঠানামা করতে হয় বা তাকে চঞ্চল থাকতে হয়, অ্যাক্টিভ থাকতে হয় বা সক্রিয় থাকতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে যাকে সব সময়তে চঞ্চল থাকতে হবে, যাকে সব সময়তে সক্রিয় থাকতে হবে, সবসময় যাকে কথা বলার জন্য নড়াচড়া করতেই হবে, তারই একটা বৈশিষ্ট্য হচ্ছে সে একটু আরাম চায়। অর্থাৎ এটা একটা খুব মজার ব্যাপার, যাকে আমি সব থেকে কথা বলার জন্য দায়িত্বটা দিয়েছি জীবকে, সে দায়িত্ব নিয়েছে কিন্তু সে স্বভাবগত দিক থেকে হচ্ছে অত্যন্ত একটু অলস বা কুটে টাইপের। এইখানেই হয়ে গেছে সমস্যা। অর্থাৎ জিভের আরাম প্রবণতা, জিভকে আমরা দায়িত্ব দিয়েছি ভালো করে কথা বলবার জন্য, স্পষ্টভাবে কথা বলবার জন্য, জিভ সেই দায়িত্ব বা স্পষ্টভাবে কথা বলার যে কাজ, সেই কাজটাতে যখন অবহেলা করতে চায়, অর্থাৎ সে যখন একটু আরাম পেতে চায়, তাকে যতটা সক্রিয় থাকা দরকার তার থেকে সে যখন কম সক্রিয় হবে, তখনই কিন্তু এই ধ্বনি পরিবর্তনগুলো ঘটে যায়। অর্থাৎ জিভের আরাম প্রবণতা,
মানে জীবকে যতটা সক্রিয় থাকা দরকার বা যতটা অ্যাক্টিভ থাকা দরকার তার থেকে যদি সে কম কাজ করে তখনই কিন্তু এই শব্দের বহিরঙ্গগত পরিবর্তন বা ধ্বনিগত পরিবর্তন ঘটে। দ্বিতীয় কারণ কি? বাকযন্ত্রের ত্রুটি। বাকযন্ত্রের ত্রুটি বলতে যদি কারো বাকযন্ত্রের অন্তর্গত অন্য কোনো সমস্যা থাকে, অর্থাৎ বাকযন্ত্রের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কারো হয়তো ঠোঁটে কোনো সমস্যা থাকতে পারে বা কারো হয়তো জিভ আকারে হয়তো ছোট, সেই রকম ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। অর্থাৎ বাকযন্ত্রের অন্তর্গত ত্রুটি, বাকযন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি কোনো রকম সমস্যা থাকে, সেগুলো আকারেতে বড় বা ছোট বা কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত, তখন কিন্তু এই ধ্বনি পরিবর্তন হতে পারে। অর্থাৎ এটাকে আমরা একটুখানি খেয়াল করবে যে দুটো ক্ষেত্রে উদাহরণ দিতে পারি। যারা তোতলা ভালো করে উচ্চারণ করতে পারে না তাদের সমস্যাটা কি? তাদের সমস্যা হচ্ছে জিভের সমস্যা, যে তাদের জিভের বা ওই বাকযন্ত্রের ত্রুটি আছে বলেই তারা ভালো করে উচ্চারণ করতে পারে না, তাদের উচ্চারণে ধ্বনি পরিবর্তন ঘটে। আবার এটা যে শুধু ওদেরই হবে তা নয়, আমাদের স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও হতে পারে। দেখবে খেতে খেতে অনেক সময় জিভ কামড়ে ফেলি, প্রচণ্ড মানে জোরে জিভটা দাঁতের মধ্যে কামড়ে যায়। সেই মুহূর্তে কিন্তু আমি যদি কথা বলি আমার কথাগুলো স্পষ্ট হবে না, মানে জিভটা ওই সময় আঘাতপ্রাপ্ত হলো। কিছুক্ষণ পর হয়তো আবার ঠিক হয়ে যাবে। কিংবা অনেক সময়তে জিভে ঘা বেরোয়, তখন আমরা কিন্তু যখন কথা বলতে যাই তখন ঠিকঠাক স্পষ্ট উচ্চারণ করতে পারি না, অর্থাৎ জিভ তখন আঘাতপ্রাপ্ত হয়ে থাকে বলে। এরকমভাবে বাকযন্ত্রে কোনো ত্রুটি থাকলে এইরকম শব্দের ধ্বনির পরিবর্তন ঘটতে পারে। 3 নাম্বার কি না, শ্রবণের ত্রুটি। অর্থাৎ শ্রবণের ত্রুটি হচ্ছে, ধরো ক্লাসরুমেতে মাস্টারমশাই যখন তোমাদের পড়াচ্ছেন তখন যারা প্রথম বেঞ্চেতে বসে আছো তারা যতটা স্পষ্ট শুনতে পাবে, যারা শেষ বেঞ্চেতে বসে আছো তারা কিন্তু ততটা মাস্টারমশাইয়ের কথা তোমরা স্পষ্টভাবে শুনতে পাবে না, যেহেতু দূরত্বটা অনেকটা। আবার অনেক সময়তে ফার্স্ট বেঞ্চে বা সেকেন্ড বেঞ্চেতে বসে আছো, মাস্টারমশাই পড়িয়ে যাচ্ছেন কিন্তু হয়তো তুমি অন্যমনস্ক আছো, সেক্ষেত্রে হয়তো মাস্টারমশাইয়ের কথা ভালো করে তোমরা শুনতে পারোনি। অর্থাৎ কানে যদি ভালো করে না শুনি তাহলে আমাদের সেইটাকে যখন মাস্টারমশাই বলতে বলেন যে মাস্টারমশাই পড়িয়ে দিলেন, এবার হয়তো বললো যে না তোমরা এবার বলো, তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। বিশেষ করে এটা দেখবে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে, মাস্টারমশাই সংস্কৃতটা হয়তো পড়িয়ে দিলেন রিডিংটা, তারপরে যখন আমাদের বলতে বলেন আমরা অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। কেন সমস্যা হয়? শেষ বেঞ্চের ছেলেরা হয়তো ভালো করে শুনতে পায়নি, কিংবা হয়তো প্রথম দিকে থাকা সত্ত্বেও অন্যমনস্ক ছিল বা অমনোযোগী ছিল। অর্থাৎ যদি ভালো করে না শুনি তাহলে আমরা ভালো করে স্পষ্ট উচ্চারণও করতে পারবো না। অর্থাৎ কান মানে কম শুনলে বা ভালো করে অস্পষ্টভাবে শুনলে আমাদের ধ্বনির পরিবর্তন ঘটতে পারে। আর কি দ্রুত উচ্চারণ, অর্থাৎ অনেক সময় তাড়াতাড়ি করে উচ্চারণ করতে গিয়ে বা তাড়াতাড়ি কথা বলতে গিয়েও কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটে যায়। এই যে অনেক সময়তে এই ধ্বনি স্থানান্তরটা, অর্থাৎ রিক্সা ছিল হয়ে গেল রিস্কা, এই ধ্বনি স্থানান্তরটা অনেক সময় দ্রুত উচ্চারণের জন্যই ঘটে। তাহলে এই যে সামগ্রিকভাবে আমরা যা আলোচনা করলাম, এখান থেকে আমরা ধ্বনি পরিবর্তন বলতে কি বুঝলাম না, জিভের আরাম প্রবণতা বা বাকযন্ত্রের ত্রুটি কিংবা শ্রবণের ত্রুটি বা দ্রুত উচ্চারণ ইত্যাদির কারণে ভাষার অন্তর্গত শব্দগুলিতে কখনো কখনো নতুন ধ্বনি আসতে পারে বা কোনো ধ্বনি বাদ যেতে পারে বা কোনো একটা ধ্বনি আরেকটা ধ্বনিতে পাল্টে যেতে পারে বা দুটো ধ্বনির মধ্যে স্থান পরিবর্তন ঘটতে পারে। এর ফলে ভাষার বহিরঙ্গগত দিক থেকে যে পরিবর্তন ঘটে সেটাকেই বলা যেতে পারে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে ভাষার দুটো রূপ সৃষ্টি হয়, একটা হচ্ছে শব্দের যথার্থ উচ্চারণগত রূপ আর একটা হচ্ছে বিকৃত উচ্চারণগত রূপ। অর্থাৎ শুধু আকারটারই পাল্টায় কিন্তু এর জন্য কোনো রকম অর্থ পাল্টাবে না। স্কুল বললেও যেমন বিদ্যালয়কেই বোঝাবো, স্কুল বললেও বিদ্যালয়কেই বোঝাবো। গ্লাস বললেও আমি যেমন জল খাওয়ার পাত্রটিকে বোঝাবো, যে গেলাস বলছে সেটাও বোঝাবো। এমন নয় যে স্কুল বলছে সে স্কুল শব্দের মানে জানবে না, বা যে গেলাস বলছে সে গ্লাস শব্দের অর্থ জানবে না। অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ফলে শুধু শব্দের বাইরের রূপের পরিবর্তন ঘটে, অর্থগত রূপের পরিবর্তন ঘটে না।
এটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। এবারেতে আসি এই ধ্বনি পরিবর্তনের ধারা বা শ্রেণী বিভাগ। অর্থাৎ এই যে ধ্বনি পরিবর্তন বা শব্দের বাহ্যিক যে আকারগত পরিবর্তন বা শব্দের যে আকারগত পরিবর্তন সেটা কটা ভাবে হতে পারে, অর্থাৎ কোন কোন পথেতে হতে পারে, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের শ্রেণী বিভাগ। আমরা আগের উদাহরণগুলোতেই আমরা বললাম যে কখনো নতুন ধ্বনি আসছে, কখনো বা বাদ যাচ্ছে, কখনো বা একটা ধ্বনি আর একটা ধ্বনিতে পাল্টে যাচ্ছে, কখনো বা দুটো ধ্বনি স্থান পরিবর্তন ঘটছে। এই যে 4 রকমভাবে হচ্ছে, এই 4 রকম পথেতে যেতে গিয়েই ধ্বনি পরিবর্তনের ধারাকে 4টে ভাগে ভাগ করা যায়: ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির পরিবর্তন, ধ্বনি স্থানান্তর। অর্থাৎ শব্দের মধ্যে যখন কোনো নতুন ধ্বনি আসবে, অর্থাৎ স্বরধ্বনি হোক বা ব্যঞ্জনধ্বনি হোক, সেটা হলো ধ্বনির আগম। 2 ধ্বনির লোপ কাকে বলবো? শব্দের মধ্যে যখন স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি লুপ্ত হবে বা বাদ চলে যাবে, তখন তাকে বলা হয় ধ্বনির লোপ। শব্দের মধ্যে যখন কোনো একটা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি অন্য একটা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনিতে পরিবর্তন হবে, তখন তাকে বলা হয় ধ্বনির পরিবর্তন। আর শব্দের মধ্যে থাকা দুটো পাশাপাশি ধ্বনি যখন স্থান পরিবর্তন ঘটবে, আগেরটা পরে, পরেরটা আগে হয়ে যাবে, এটাকে বলা হয় ধ্বনির স্থানান্তর। মূলত এই 4টে ভাবেই ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এবার ধ্বনি বলতে আমরা যেহেতু বুঝি স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, সেহেতু প্রত্যেকটা ধ্বনি পরিবর্তনই 2 প্রকার করে হয়। অর্থাৎ স্বরধ্বনির আগম, ব্যঞ্জনধ্বনির আগম, স্বরধ্বনির লোপ, ব্যঞ্জনধ্বনির লোপ, স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জনধ্বনির পরিবর্তন, স্বরধ্বনির স্থানান্তর, ব্যঞ্জনধ্বনির স্থানান্তর। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই 4টে ভাগের অন্তর্গত আবার একাধিক ভাগ রয়েছে, 2টো করে ভাগ হয়ে যাচ্ছে প্রত্যেকটা। অর্থাৎ 4 দুগুণে মোট 8টা এখানেতেই ভাগ সৃষ্টি হলো। 4 রকম যদি হয়, প্রত্যেকটা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি করলে 4 দুগুণে 8 প্রকার ভাগ এখানেতেই হয়ে যায়। আবার এই যে স্বরধ্বনির আগম বা ব্যঞ্জনধ্বনির আগম, এইগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন দেখো দিয়েছি আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। অর্থাৎ এই জিনিসটা কি? অর্থাৎ ধরা যাক যে যখন এখানেতে দেখো দুটো আমি বক্স আঁকলাম, ধরা যাক স্বরধ্বনির ক্ষেত্রে যে এই দুটো হয়তো যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন কি না, যখন দুটি ব্যঞ্জনধ্বনি একসঙ্গে থাকে তাকেই যুক্ত ব্যঞ্জন বলে। যেমন রক্ত, কয় তো এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। স্পর্ধার দন্তস্বয় প এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। গ্রাম, গয়ের রফালাটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। তাহলে এইভাবে যুক্ত ব্যঞ্জনের প্রথমেতে, যুক্ত ব্যঞ্জনের মাঝখানে আর যুক্ত ব্যঞ্জনের শেষে এইরকমভাবে ধ্বনি আসতে পারে। আবার আরেকভাবে বলা যেতে পারে কোনো একটা শব্দের প্রথমে কোনো ধ্বনি আসতে পারে, মাঝখানে কোনো ধ্বনি আসতে পারে, শেষেতে কোনো ধ্বনি আসতে পারে। অর্থাৎ এই যে ধ্বনির আগম প্রক্রিয়াটা, যেটাকে বলা হচ্ছে স্বরধ্বনির, যেটাকে আবার 2টো ভাগে ভাগ করা যেতে পারে: স্বরধ্বনির আগম, ব্যঞ্জনধ্বনির আগম। এই স্বরধ্বনির আগম এবং ব্যঞ্জনধ্বনির আগমেরও আবার ভাগ হয়। কীরকমভাবে ভাগ হয়? আদি, মধ্য, অন্তে 3টে করে। অর্থাৎ প্রথমেতে, আদি মানে কি? প্রথমে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে, মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম বলে, আর শেষে স্বরধ্বনি এলে তাকে অন্ত স্বরাগম বলে। স্বরযুক্ত আগম, আগম মানে আসা, অর্থাৎ আদি স্বর আগম মানে শব্দের আদি মানে কি? প্রথমে স্বরধ্বনি আসবে। এইরকমভাবে নামকরণগুলো আমাদের পড়তে হয়। তাহলে প্রথমেতে স্বরধ্বনি এলে আদি স্বরাগম, মাঝে স্বরধ্বনি এলে মধ্য স্বরাগম, আর শেষে স্বরধ্বনি এলে অন্ত স্বরাগম। একইভাবে ওই একই ভাগ আদি ব্যঞ্জনাগম, অর্থাৎ প্রথমেতে ব্যঞ্জনধ্বনি এলে আদি ব্যঞ্জনাগম, মাঝে ব্যঞ্জনধ্বনি এলে মধ্য ব্যঞ্জনাগম, আর শেষে ব্যঞ্জনধ্বনি এলে অন্ত ব্যঞ্জনাগম। কিন্তু এই যে আদি, মধ্য, অন্ত, এই যে 3টে ভাগ করা হচ্ছে, আদি, মধ্য, অন্ত, এই যে 3 রকমভাবে ভাগ করা হচ্ছে,
এটাকে ঠিক কিভাবে বলবো, কার আগে কার মাঝে বা কার শেষে? অর্থাৎ আমি বলে দিলাম প্রথমে এসেছে তাই আদি, মাঝে এসেছে তাই মধ্য, শেষে এসেছে তাই অন্ত। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ঠিক কার আগে আসবে, কার মাঝে আসবে, কার শেষে আসবে। এই কারের ক্ষেত্রে দুটো, একটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন আর আরেকটা হচ্ছে শব্দ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্বরধ্বনিগুলো মূলত যুক্ত ব্যঞ্জনের আগে আসতে পারে, যুক্ত ব্যঞ্জনের মাঝে আসতে পারে, যুক্ত ব্যঞ্জনের শেষে আসতে পারে। আর ব্যঞ্জন ধ্বনিগুলো মূলত যেটা হয়, কোনো একটা শব্দের প্রথমে আসতে পারে, মাঝে আসতে পারে, শেষে আসতে পারে। অর্থাৎ দুটো কিন্তু ভালো করে পার্থক্যটা বোঝার চেষ্টা করো, যে আদিতে আসছে, মাঝে আসছে, শেষে আসছে, কিন্তু কার আগে কার মাঝে বা কার শেষে? আমাদের বইয়েতে লেখা আছে যে শব্দের আগে, শব্দের মাঝে বা শব্দের শেষে, কিন্তু বাস্তবিক না। সবসময় যে শব্দের আগে আসবে বা শব্দের মাঝে আসবে বা শব্দের শেষে আসবে তার কোনো মানে নেই। আমরা উদাহরণগুলো যখন আলোচনা করব এই বিষয়টাকে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আপাতভাবে বলা যেতে পারে এই যে স্বরধ্বনিগুলো, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, এই তিনটে ক্ষেত্রে বলবো যে যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জন কথাটা মনে রাখতে হবে। আর ব্যঞ্জন ধ্বনিগুলোর ক্ষেত্রে শব্দ। এবার আমরা যদি সংজ্ঞা করি, যুক্ত ব্যঞ্জনের প্রথমেতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলা হয়, যুক্ত ব্যঞ্জনের মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম বলা হয়, যুক্ত ব্যঞ্জনের শেষে স্বরধ্বনি এলে তাকে অন্ত স্বরাগম বলা হয়। কিন্তু ব্যঞ্জন ধ্বনির আগমের ক্ষেত্রে কিন্তু আর যুক্ত ব্যঞ্জন কথাটাকে ব্যবহার করব না, তখন ব্যবহার করব শব্দ। তখন কি বলবো, শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনি এলে তাকে আদি ব্যঞ্জনাগম, শব্দের মাঝে ব্যঞ্জন ধ্বনি এলে তাকে মধ্য ব্যঞ্জনাগম, শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি এলে তাকে অন্ত ব্যঞ্জনাগম। অর্থাৎ স্বরধ্বনির ক্ষেত্রে বলবো না শব্দ, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে বলবো না যুক্ত ব্যঞ্জন। এটা কিন্তু মাথাতে রাখবে, না হলে সংজ্ঞাটা ভুল হয়ে যায়। উদাহরণগুলোকে আলোচনা করতে গেলেই আমরা এই বিষয়টা তোমরা নিজেরাই বুঝতে পারবে। অর্থাৎ এখানে ভুলেও বলবো না যে শব্দের আদিতে স্বরধ্বনি আসছে, শব্দের মাঝে আসছে, শব্দের শেষে আসছে স্বরধ্বনি, তাহলে সংজ্ঞা ভুল হবে। শব্দ ক্ষেত্রে শব্দটাকে ব্যবহার করব ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে, যুক্ত ব্যঞ্জনটাকে ব্যবহার করব স্বরধ্বনির ক্ষেত্রে। এবার প্রথমে আমাদের এই স্বরধ্বনির আগম প্রক্রিয়াটাকে আলোচনা করা যাক। দেখো, স্পর্ধা এখানে লিখেছি, স্পর্ধা থেকে আস্পর্ধা, স্পর্ধা থেকে আস্পর্ধা। স্পর্ধা বানান কি ছিল? দন্তস্ব যুক্ত প যুক্ত অ যুক্ত র যুক্ত ধ যুক্ত আ। আর হলো কি উচ্চারণের ক্ষেত্রে আস্পর্ধা, এখানেতে কি হলো? আ যুক্ত দন্তস্ব যুক্ত প যুক্ত অ যুক্ত র যুক্ত ধ যুক্ত আ, আস্পর্ধা। তাহলে দেখো, এই যে দন্তস্ব প যুক্ত ব্যঞ্জন, দন্তস্ব প যুক্ত ব্যঞ্জন, ঠিক আছে? এখানেতে যুক্ত ব্যঞ্জনের আগে দেখো একটা আ চলে এসেছে, যুক্ত ব্যঞ্জনের আগে আ চলে এসেছে, এটাই হচ্ছে আদি স্বরাগম। অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের আগে যখন কোনো স্বরধ্বনি আসে তাকে আদি স্বরাগম বলে। যেমন স্পর্ধা থেকে আস্পর্ধা, স্কুল থেকে স্কুল। বোঝা গেল বিষয়টা? এইটাই হচ্ছে আদি স্বরাগম। এই আদি স্বরাগম বা স্বরধ্বনির প্রথমে আসার ফলে ঠিক কি ঘটছে না, যখন বলছিলাম স্পর্ধা, দেখো এই পর্যন্ত স্পর্ধা, অর্থাৎ শব্দটা এইরকমভাবে ছিল, স্পর যুক্ত ধা। অর্থাৎ যদি স্পর্ধা বলি, অর্থাৎ স্বরধ্বনি আসার আগের রূপটাতে দুটো দলে ভাগ হয়ে গিয়েছিল। স্পর্ধা, এটা ছিল রুদ্ধ দল, এটা ছিল মুক্ত দল। দল বিশ্লেষণ আমাদের যে প্রথম চ্যাপ্টারের অন্তর্গত, ভাষা পাঠের প্রথম চ্যাপ্টারের অন্তর্গত দল বিশ্লেষণ, আমাদের এই ওয়েবসাইটেতে ভিডিও আছে, তোমরা বিষয়টাকে দেখে নিও। তো যুক্ত ব্যঞ্জনের আগেতে স্বরধ্বনি আসার, যুক্ত ব্যঞ্জনের আগে স্বরধ্বনি আসার আগেতে মূলত শব্দটা দুটো দলে ভাগ হচ্ছিল, স্পর্ধা। কিন্তু যখন
একটা নতুন স্বরধ্বনি এলো তখন কিভাবে ভাগ হলো? আস পর ধা, অর্থাৎ আস পর ধা, মুক্তদল, রুদ্ধদল, রুদ্ধদল, অর্থাৎ শব্দটাকে দেখো তিনটে দলে ভাগ করে দিল। তাহলে বোঝাই যাচ্ছে যে যখনই একটা আ এলো মানে একটা নতুন স্বরধ্বনি এলো, দেখো দন্তস্বয়ে পয়ে দন্তস্বটা এদিকে চলে এলো, পটা ওদিকে চলে গেল। দল বিশ্লেষণে দেখো আস পর ধা, দন্তস্ব পটার একসঙ্গে নেই গো, দন্তস্বটাকে আ টেনে নিয়েছে আর পটাকে ওদিকে সরিয়ে দিয়েছে। মানেটা কি? যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে দিল। স্প, এই যে যুক্ত ব্যঞ্জনটাকে দেখো আ এসে দন্তস্বটাকে কেড়ে নিয়েছে, পটাকে ওদিকেতে ঠেলে দিয়েছে, যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে দিল। কেন ভাঙলো? ওই যে আমরা বলেছিলাম জীব আরাম পেতে চায়। যখন একটা যুক্ত ব্যঞ্জন প্রথমেতেই থাকে তখনই জীব ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে যে ওরে বাবা এত শক্ত উচ্চারণটাকে করতে হবে আমাকে, অর্থাৎ এত শক্ত উচ্চারণ করতে গেলে আমাকে অনেকটা কষ্টও করতে হবে, তো অত কষ্ট করব কেন? তার থেকে ওই যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে দে। কি করে ভাঙবো? একটা নতুন স্বরধ্বনি এনে ভেঙে দে। অর্থাৎ তাহলে আদি স্বরাগম বলতে আমরা কি বুঝবো না, শব্দের প্রথমেতেই যদি কোনো রকম যুক্ত ব্যঞ্জন থাকে তখন সেই যুক্ত ব্যঞ্জনটাকে জীব সহজ করে উচ্চারণ করতে চায়, আর এই সহজ করে উচ্চারণ করার জন্যই জীব যুক্ত ব্যঞ্জনের আগে একটা নতুন স্বরধ্বনি নিয়ে চলে আসে। এই নতুন স্বরধ্বনি নিয়ে আসার ফলেতে যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে আলাদা আলাদা করে দেয়, দুটো আলাদা আলাদা দলে ভাগ করে দেয়। যুক্ত ব্যঞ্জনের প্রথম ব্যঞ্জনটাকে একটা দলে আর যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় ব্যঞ্জনটাকে আর একটা দলেতে ঠেলে দেয়, দিয়ে যুক্ত ব্যঞ্জনটাকে ভাগ করে দিচ্ছে। এটাই হচ্ছে আদি স্বরাগমের মূল বৈশিষ্ট্য। অর্থাৎ আদি স্বরাগমের ফলে যুক্ত ব্যঞ্জন ভেঙে যায়, একটা শব্দের দল সংখ্যা বেড়ে যায়, দুটো দলের শব্দ হলে তিনটে দলেতে পরিণত হয়ে যাবে শব্দটা। এটা গেল আদি স্বরাগম। এরপরে আসি মধ্য স্বরাগম, অর্থাৎ যুক্ত ধ্বনির যুক্ত বর্ণের মাঝখানেতে আসবে, যুক্ত বর্ণের যুক্ত ব্যঞ্জনের বা যুক্ত বর্ণের মাঝখানেতে যখন স্বরধ্বনি আসবে সেটাই হচ্ছে মধ্য স্বরাগম। যেমন উদাহরণ দেখো, ভক্তি থেকে ভকতি, ভক্তি থেকে ভকতি। ভক্তি বানানে কি ছিল? ভ যুক্ত অ যুক্ত ক যুক্ত ত যুক্ত হস্যই, আর হলোটা কি? ভকতি, মানে ভ যুক্ত অ ক যুক্ত অ ত যুক্ত হস্যই, ভকতি। অর্থাৎ দেখো এই যে কয়ে তয়ে, কয়ে তয়ে এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনের মাঝখানে দেখো একটা স্বরধ্বনি চলে এলো। এখানেও একইভাবে ভক্তি, এখানেও আসার ফলে দেখো দুটো দলে ভাগ হয়ে মানে দল বিশ্লেষণ হয়ে যাচ্ছে। আমরা যখন এই ভক্তি বলছিলাম, ভক্তি দুটো দল ছিল, আর যখন ভকতি বলছি মানে স্বরধ্বনিটাকে আনা হচ্ছে ভকতি, তিনটে দল হয়ে যাচ্ছে। অর্থাৎ শব্দের মাঝখানেতে যুক্ত ব্যঞ্জনের মাঝখানেতে যখন একটা স্বরধ্বনি আসছে তখনও কিন্তু দুটো ঘটনা ঘটছে, যুক্ত ব্যঞ্জনটা ভেঙে যাচ্ছে, যুক্ত ব্যঞ্জনটা ভেঙে যাচ্ছে, এই যে ভেঙে গেছে, আর যুক্ত ব্যঞ্জন ভেঙে যাওয়ার ফলে দল সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানেতে যেমন দুটো দল ছিল হয়ে গেছে দেখো তিনটে, ভকতি। এইবার যেটা আমরা বলতে যাচ্ছিলাম যে এই যে বইয়েতে যখন লেখা থাকে, বইয়েতে লেখা আছে শব্দের মাঝখানেতে স্বরধ্বনি এলে তাকে আবদ্ধ স্বরাগম বলে দেওয়া হয়, আর শব্দের শেষে স্বরধ্বনি এলে তাকে অন্তঃস্বরাগম বলা হয়। কিন্তু এই যে এইখানটাতে কয়ে তয়ে হস্যই, এটাকে আমি ঠিক কি বলবো? তাহলে কয়ে তয়ে হস্যই মানে শেষেতে তো হিসেব মতন শেষেতে হস্যই এলো, তাহলে এটা শব্দের শেষে বলবো না মাঝখানে বলবো? এইখানেই আমরা মূল বিতর্কটাতে সৃষ্টি করেছিলাম যে যখন যদি আমরা বলে দিই যে শব্দের শেষেতে স্বরধ্বনি এলে তাকে অন্তঃস্বরাগম, আর শব্দের মাঝখানেতে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম বলবো, তাহলে কিভাবে আমি বোঝাবো? এই যে কয়ে তয়ে হস্য এটা তো শব্দের শেষ, এখানে আর মাঝখান কোথায়? তাহলে এখানে কিভাবে আমি বলবো যে শব্দের শেষেতে, এখানে যদি বলি শব্দের শেষে স্বরধ্বনি এসেছে তাহলে তো সেটা অন্তঃস্বরাগমে চলে যাবে।
শব্দের শেষেতে স্বরধ্বনি এসেছে বলে সেটা অন্তঃস্বরাগমেতে চলে যাবে। সুতরাং এই জন্যই বলছি যে স্বরধ্বনির আগমের ক্ষেত্রে শব্দ কথাটাকে ব্যবহার না করে যুক্ত ব্যঞ্জন কথাটাকে ব্যবহার করাই ভালো। যুক্ত ব্যঞ্জনের মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম, যুক্ত ব্যঞ্জনের আগেতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম, আর ঠিক যুক্ত ব্যঞ্জনের শেষেতে স্বরধ্বনি এলে তাকে অন্তঃস্বরাগম। এই মধ্য স্বরাগম বিষয়টাকে আমরা আরেকটুখানি বিস্তারিতভাবে পড়ছি একটু পরেতে, তার আগে আমি অন্তঃস্বরাগমটাকে পড়িয়ে দিই। ঠিক একইভাবে দেখো, সত্য থেকে সত্যি, অর্থাৎ সত্য দন্তস্ব যুক্ত অ যুক্ত ত যুক্ত অঞ্জ, জফলা মানে অঞ্জ যুক্ত অ হয়েছে দন্তস্ব যুক্ত অ যুক্ত ত যুক্ত অঞ্জ যুক্ত হস্যই সত্যি। এখানেতে দুটোভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ছিল অ হয়ে গেছে হস্য, এই উদাহরণটাকে ধ্বনির পরিবর্তনেতেও আমি নিয়ে চলে যেতে পারি, কারণ এখানে কিন্তু নতুন করে কোনো ধ্বনি আসেনি। ছিল অ হয়ে গেছে হস্যই। আবার বাংলার ভাষার একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে শব্দের শেষে অ উচ্চারণ হয় না, সেক্ষেত্রে আমরা আবার বলতে পারি যে হ্যাঁ এখানেতে নতুন স্বরধ্বনি এসেছে। বিষয়টাকে যদি আমরা একটু অন্য উদাহরণ দিই, ধরা যাক বেঞ্চ, তাহলে আরও ভালো বুঝতে পারবে। বেঞ্চ থেকে বেঞ্চি, এইখানে কিন্তু বাস্তবিকই হস্যই নতুন স্বরধ্বনিটা এসেছে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের শেষেতে স্বরধ্বনি এসেছে। তাহলে সব মিলিয়ে আমাদের কি বলা হলো, যুক্ত ব্যঞ্জনের আগে স্বরধ্বনি এলে আদি স্বরাগম, যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি এলে মধ্য স্বরাগম, যুক্ত ব্যঞ্জনের শেষে স্বরধ্বনি এলে অন্তঃস্বরাগম। এবার আমাদের এই মধ্য স্বরাগম বিষয়টাকে আমরা আর একটু বিস্তারিতভাবে আলোচনা করে আমরা পরবর্তী অংশেতে যাব। এবারেতে আমরা আলাদা করে একটু দেখো মধ্য স্বরাগম প্রক্রিয়াটাকে বেছে নিয়েছি, কারণ এই প্রক্রিয়াটাতে বেশ কিছু কথা বলার আছে বা জানার আছে। এই যে মধ্য স্বরাগম, অর্থাৎ মাঝখানে স্বরধ্বনির আসবে, মাঝখানে স্বরধ্বনি আসবে বলতে কার মাঝখানে? যুক্ত ব্যঞ্জনের মাঝখানে, শব্দের মাঝখানে নয়। শব্দের মাঝখানে কথাটা ভুল, এখানেতেও আবার প্রমাণ হবে। যেমন দেখো, এই যে মুক্তা থেকে মুকুতা হস্য এসছে, এই যে হস্যটা এসছে কিন্তু শব্দের মুক্তা থেকে মুকুতা শব্দটা এসছে শব্দের দেখো শেষেতে নয়, মাঝখানেতে এসেছে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের মাঝখানেতে। অথচ আমরা যদি এখানে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে যদি শব্দের মাঝখানে বলতাম তাহলে এই জায়গাটাকে বোঝাতো। আবার এইটাতে আরও ভালো বুঝতে পারবে, গ্রাম থেকে গেরাম, এখানেতে এ এসেছে কোথায়? যুক্ত ব্যঞ্জনের মাঝখানেতে। আমরা যদি এখানে বলি যে শব্দের মাঝখানে এসেছে, তাহলে শব্দের মাঝখানে বলতে কোনখানটা বোঝাবো? এইখানটাতে বোঝাবো, তাহলে অথচ আসছে তো যুক্ত ব্যঞ্জনের মাঝখানে। সুতরাং এই বিষয়টাকে বারবার মনে রাখবে, স্বরধ্বনির আগম প্রক্রিয়াটা যখন বলবে তোমরা যুক্ত ব্যঞ্জন কথাটাকে ব্যবহার করবে, সেই হিসাবে যুক্ত ব্যঞ্জনের মাঝখানেতে স্বরধ্বনি এলে মধ্য স্বরাগম। এবার এই 5 রকম স্বরধ্বনি আসতে পারে, যেমন অ, ভক্তি থেকে ভকতি, যেমন দেখো ক আর ত, ক ত যুক্ত ব্যঞ্জন ছিল, এখানে দেখো ক আর ত এর মাঝখানে যুক্ত ব্যঞ্জনের মাঝখানেতে অ চলে এসেছে। তারপরেতে হস্যই ধ্বনি আসা, হস্যই ধ্বনির আগম। বর্ষণ থেকে বরিশন, এখানেতে দেখো বর্ষণ থেকে বরিশনেতে মূর্ধন্যস্বয়ে রেপ ছিল, মানে কি? মূর্ধন্যস্বয়ে রেপ মানে আগে র তারপর মূর্ধন্যস্ব, অর্থাৎ এখানটাতে যুক্ত ব্যঞ্জন ছিল, এখানেতে দেখো বরিশন হস্যই চলে এসেছে, র আর মূর্ধন্যস্বয়ের মাঝখানেতে হস্যই চলে এসেছে। এখানেতে মুক্তা থেকে মুকুতা, এই যে কয়ে তয়ে যুক্ত ব্যঞ্জন ছিল, যুক্ত ব্যঞ্জনের মাঝখানে দেখো হস্য চলে এসেছে। তারপরে গ্রাম থেকে গেরাম, গয়ে রফালা মানে গ যুক্ত র, যুক্ত ব্যঞ্জন ছিল, গ আর রয়ের মাঝখানে দেখো এ স্বরধ্বনি এসেছে। আর ও স্বরধ্বনি। শ্লোক থেকে শ্লোক, তারবস্য লয়ে, এখানেতে দেখো তারবস্য যুক্ত ল ছিল, যুক্ত ব্যঞ্জন, এখানেতে দেখো তারবস্য লয়ের মাঝখানেতে ও চলে এসেছে। সুতরাং অ, হস্যই, হস্যু, এ আর ও, মূলত এই পাঁচ প্রকার মৌলিক স্বরধ্বনি মধ্য স্বরাগমেতে আসতে পারে, এবং আসার ফলে কি হয়? যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দেয়, যুক্ত ব্যঞ্জনকে ভেঙে সেটাকে আলাদা আলাদা দলেতে পাঠিয়ে দেয়। প্রত্যেকটার ক্ষেত্রেই যুক্ত ব্যঞ্জনকে ভেঙে যুক্ত ব্যঞ্জনের প্রথম
ব্যঞ্জনটাকে আগের দলেতে আর পরের ব্যঞ্জনটাকে পরের দলেতে পাঠিয়ে দিয়েছে। এবার যে জন্যে আমরা মধ্য স্বরগমটাকে আলাদা করেছি সেটা হচ্ছে মধ্য স্বরগমের নামকরণ। মধ্য স্বরগমের দুখানা নাম আছে, স্বরভক্তি আর বিপ্রকর্ষ। অর্থাৎ মধ্য স্বরগমের আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি, আরেকটা নাম হচ্ছে বিপ্রকর্ষ। এবার কেন মধ্য স্বরগমকে স্বরভক্তি বলা হয় বা কেন মধ্য স্বরগম প্রক্রিয়াটাকে বিপ্রকর্ষ বলা হয় তা নিয়ে বিভিন্ন কিন্তু মতবাদ আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন মতবাদ আছে। প্রথমে আমরা স্বরভক্তি কথাটাকে ব্যবহার করি, অর্থাৎ স্বর মানে স্বরধ্বনি। অনেকে ভক্তি শব্দটার অর্থ তো করে গুরুত্ব বা শ্রদ্ধা, সেই হিসাবে তারা বলতে চায়, অর্থাৎ যারা মনে করে যে ভক্তি শব্দটার অর্থ গুরুত্ব বা শ্রদ্ধা এই অর্থেতে ধরে, তাদের বক্তব্য যে এই মধ্য স্বরগম প্রক্রিয়ায় কি হয়, নতুন যে স্বরধ্বনিটা এলো তার প্রতি বেশি গুরুত্ব বা শ্রদ্ধা দেখানো হয়, যার জন্য যুক্ত ব্যঞ্জনটা ভেঙে যায় বলেই এই প্রক্রিয়াটাকে স্বরভক্তি বলে। তাহলে স্বরভক্তি মধ্য স্বরগমের আরেক নাম স্বরভক্তি কেন? তার প্রথম উত্তর হচ্ছে ভক্তি শব্দের অর্থ যদি আমরা গুরুত্ব বা শ্রদ্ধা ধরি, এই অর্থে ধরে আমরা বলতে পারি মধ্য স্বরগম প্রক্রিয়ায় যুক্ত ব্যঞ্জনের মাঝে আসা স্বরধ্বনিটার প্রতি বেশি আমরা গুরুত্ব বা শ্রদ্ধা দেখাই বলে এই প্রক্রিয়াকে স্বরভক্তি বলে। আবার আমাদের পাঠ্য বইটাতে দেওয়া আছে ভক্তি শব্দের অর্থ বিভক্ত মানে ভাগ হওয়া। সেক্ষেত্রে বইয়েতে যেটা যুক্তি দেওয়া হয়েছে যে এখানেতে যুক্ত ব্যঞ্জনের মাঝখানেতে স্বরধ্বনি আসার ফলে যুক্ত ব্যঞ্জনটা ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা আগের দলে আর একটা পরের দলেতে। হ্যাঁ, কিসে ভাগ হয়ে যাচ্ছে? যুক্ত ব্যঞ্জনের একটা আগের দলে একটা পরের দলেতে ভাগ হয়ে যাচ্ছে বলে এই প্রক্রিয়াটাকে স্বরভক্তি বলে। অর্থাৎ ভক্তি শব্দ অর্থ বিভক্ত ধরলে কিভাবে বলবো না, মধ্য স্বরগম প্রক্রিয়ায় স্বরধ্বনি আসার ফলে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে স্বরধ্বনি আসার ফলে যুক্ত ব্যঞ্জনটি দুটি দলে ভাগ হয়ে যায় বলে এই প্রক্রিয়াকে বলা হয় স্বরভক্তি। এইভাবে দুটো মানে স্বরভক্তি নামকরণটা দুটো দিক থেকে অর্থ হতে পারে। আর বিপ্রকর্ষ, স্বরভক্তে মধ্য স্বরগমের আরেকটা নাম হচ্ছে বিপ্রকর্ষ। এই কেন বিপ্রকর্ষ নাম হয়েছে তার আবার তিনটে দিক থেকে অর্থ হয়। কেউ কেউ মনে করেন কর্ষণ শব্দের অর্থ হলো টান, কেননা এর আগে একটা আ বসাও, আ উপসর্গ বসাও, কি হবে? আকর্ষণ। আকর্ষণ মানে কি? টানা। তাহলে যদি আমরা আ উপসর্গ বসাই তাহলে শব্দটা তৈরি হবে আকর্ষণ মানে টান। আর এই টান যে প্রক্রিয়াতে মানে বিগত হয়েছে মানে লুপ্ত হয়ে গেছে সেটাই হচ্ছে বিপ্রকর্ষ। কথাটা তাহলে অর্থ কি না, মধ্য স্বরগম প্রক্রিয়ায় এই যে যুক্ত বর্ণের মাঝের টানটা বা আকর্ষণটা লুপ্ত হয়ে যায়। কেন যুক্ত ব্যঞ্জন এই দুটাকে যদি পরস্পর বন্ধু ধরো, দুটো ব্যঞ্জনকে যদি বন্ধু ধরো, এদের এই বন্ধুত্বের টানটাকে নষ্ট করে দিল কে? একটা নতুন স্বরধ্বনি এসে। অর্থাৎ মধ্য স্বরগম প্রক্রিয়ায় একটা যুক্ত ব্যঞ্জনের মাঝে একটা নতুন স্বরধ্বনি এসে যুক্ত ব্যঞ্জনের আকর্ষণ বা টান বা বন্ধুত্বটাকে নষ্ট করে দেয় বা বিলুপ্ত করে দেয় বলেই একে বলা হয় বিপ্রকর্ষ প্রক্রিয়া। দ্বিতীয়ভাবে কি বলবো, কর্ষণ শব্দের অর্থ যদি আমরা চষা ধরি, যখন লাঙল দিয়ে মাঠে চষা হয় তখন কি হয় না, বড় বড় মাটির চ্যাঙর ভেঙে যায়। তেমনি এই যুক্ত ব্যঞ্জন মধ্য স্বরগম প্রক্রিয়াতে মাঝে একটা যুক্ত ব্যঞ্জনের মাঝেতে একটা স্বরধ্বনি এসে যেন এটাকে ভেঙে দিচ্ছে। মাটি চষার মতন মাটির চ্যাঙর যেমন ভেঙে যাচ্ছে তেমন যুক্ত ব্যঞ্জনের চ্যাঙরটা ভেঙে যাচ্ছে। তাই এই প্রক্রিয়াকে বিপ্রকর্ষ বলা হয়, মানে কর্ষণ শব্দের অর্থ চাষ ধরে। আর আমাদের বইয়েতে ব্যাখ্যা করা আছে কর্ষণ শব্দের অর্থ হচ্ছে উৎকর্ষ বা সৌকর্য। মানে তাদের বইয়েতে যেটা যুক্তি দেওয়া হচ্ছে মধ্য স্বরগম প্রক্রিয়ায় স্বরধ্বনি আসার ফলে শব্দটাই যে ভেঙে গেল বা সহজ হয়ে গেল, যার জন্য শব্দটার সৌন্দর্য বৃদ্ধি পেল, সরলতা বৃদ্ধি পেল, তাই এটাকে বলা হচ্ছে বিপ্রকর্ষ। অর্থাৎ বিপ্রকর্ষ কেন বলা হয় তার তিনটে দিক থেকে সংজ্ঞা, স্বরভক্তি কেন বলা হয় তার দুটো দিক থেকে সংজ্ঞা আমরা করতে পারি। এই গেল আমাদের আদি স্বরগম। আজকে আমাদের ভিডিওটা এখানেতেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা পরবর্তী ধ্বনি পরিবর্তনের রীতিনীতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটা কেমন লাগলো তা তোমরা
কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটার ওপর কোনো রকম তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখো, আমরা তার উত্তর দেব। অন্যদিকে এই ভিডিওটার ওপর কোনো রকম তোমাদের প্রশ্নপত্র প্রয়োজন পড়লে তোমরা আমাদের ওয়েবসাইট যেতে চলো এবং সেখান থেকে ডাউনলোড করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।